হ্যালো চেয়ারম্যান, আমি রাজ। আপনাকে সেদিনের ঘটনার জন্য ধন্যবাদ দিতে এসেছি, কিন্তু ভেবেছিলাম একটা ট্রিট দেব যদি আরও আমাকে আমার বাবাকে শাস্তি দিতে পারতেন সেদিন, কিন্তু কম হয়ে গেছে। আমার চ্যারিটি সংস্থানে কোনোদিন দান করে না, অথচ কিছুদিন দান করে সেটার নাম নিয়েছে। ওহ, আপনি তো বেশ হ্যান্ডসাম আর অনেক ভালো একজন মানুষ। নিজের বাবার বিষয়ে নিজেই কথা বলছেন, আপনি গ্রেট। মনে হয় না আপনাকে আমাদের চেয়ারম্যানের পছন্দ হয়েছে, আবার বাবা এমপি বলে হয়তো পছন্দ করলো না। আরে না করছে, কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার একটা, তাই শকড হয়ে কথা বলতে পারছে না তেমন। নিশি উঠে দাঁড়ায়, ওদের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রাজকে বলে, আহ, বেশি কথা বলিস না তো। শুনে ভালো লাগলো যে আপনি আপনার বাবার মতো নন। তাকে সাবধান করে দেবেন যেন পরবর্তীতে এমন কাজ না করে। সে এমপি, সে তার ক্ষমতার অপব্যবহার যেন না করে। অফকোর্স তাকে বলবো, তবে আপনাকে ধন্যবাদ তো দিতেই হবে। কোনো দরকার নেই। ওকে আঙ্কেল, আমার বিল কত হয়েছে? আজকে তুমি আমাকে অতিথি হেডলাইনে তোমারে আপ্যায়ন করলাম, টাকা লাগবে না, তুমি যাও বাবা। না না, সেটা কি হয়, এটা আপনার প্রাপ্য, নিন ধরেন। রাজ 100 টাকা বের করে দেয়। তারপর দোকান থেকে বের হয় সে। পিছন থেকে মারিয়া খুশি ডাকে ডাকে রাজের কাছে আসে। রাজের থেকে নাম্বারটাও নিয়ে আসে ওরা। রাজ মুচকি হেসে চলে যায়। রাজ কি করতে চাইছে সেটা ওরা কেউ বুঝতে পারছে না। রাজের এমন ভালো মানুষই কতটা ভয়ঙ্কর তা ওরা জানে না। জেরিন সারা রাত ঘুমোতে পারেনি, নিলয়ের কথা ভেবেছে। ছোট থেকে সে মেয়েদের সাথে বেরিয়েছে বেশি। গার্লস স্কুল থেকে শুরু করে গার্লস কলেজে পড়েছে। ছেলেদের সাথে কোথাও কোচিং করেনি। ছেলে বলতে পরিচিত কয়েকজনই আছে, আর 2-1 জন টিচার ছাড়া সেভাবে জেরিন পরিচিত নয় ছেলেদের সাথে। তবে যে কয়জন টিচার আসতো তা জেরিনের কড়া নজরদারিতে সেই সব টিচারগুলো ভয়ে পালাতো। অর্থাৎ যে টিচার জেরিনের সাথে ফ্লার্ট টাইপ করতো সেই টিচারকে নিশি পিটিয়ে বের করে দিয়েছে। এজন্য কোনো ছেলে টিচার পড়াতে আসতো না, আর মেয়ে টিচার পাওয়া যেত না। কিন্তু নিলয় পড়াতে আসার পর জেরিন কেমন যেন হয়ে গেছে। না পড়াগুলো পড়ে রাখে, পড়ার প্রতি আগ্রহী হয়, কিন্তু কেন? নিলয়কে জেরিন পছন্দ করতে শুরু করেছে। নিলয়ের কথা ভেবেই জেরিন মুচকি হাসে, কিন্তু নিশির কথাটাও মনে পড়ে। নিশি যেভাবে তার টিচারকে দেখছিল তাতে করে নিশি ঝামেলা করবে। এজন্য জেরিন নিলয়কে ইনডিরেক্টলি বোঝাবে সে তাকে ভালোবাসে। নিলয় আজকে পড়াতে যাবে। নিশি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। জিশানরা এসে কয়েকবার জিজ্ঞাসা করেছে নিশিকে যে এখানে কি করছে, কিন্তু নিশি কিছুই বলেনি। নিলয় এসে নামলো। নিলয় ভাড়া দিয়ে হেঁটে জেরিনদের বাড়ির দিকে যেতে থাকে। নিশি পিছন থেকে ডাক দেয়, ওই টিচার শোনেন। জি। পড়াতে যাচ্ছেন? আমিও যাব। ও নিশি আপু, কি ব্যাপার, আপনি এই ছেলের সাথে কথা বলছেন কেন? ওই তোরা সেদিনের জন্য সরি বল। সরি বলবো? বলতে বলেছি না, সরি বল সবাই। ওকে ভাই, সেদিনের ব্যবহারে আমরা দুঃখিত। ঠিক আছে, তোরা থাক, আমি বাড়িতে গেলাম। নিলয় হাঁটতে থাকে। পিছন থেকে নিশির হাত টেনে ধরলো ওরা। সবাই ঘিরে ধরে। কি ব্যাপার আপু, কাহিনী কি? সত্যি করে বলো তো। ছেলেটার কাছে আমাদের সরি বলালে? তোমার কাহিনী তো অন্যরকম লাগছে। আরে এই ছেলেটা আমার বোন জেরিনকে পড়ায়, এজন্যই যদি আমাকে নিয়ে বাসায় বিচার দিয়ে দেয়, তাই সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি এখানে এসে ওর জন্য দাঁড়িয়েছিলে? না না, আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমার এমনিই কাজ ছিল। সেই কাজ শেষ হয়ে গেছে। তোরা সর, এখন বাড়িতে যেতে হবে। তার মানে ওই টিচার বাড়িতে যাচ্ছে বলে তাই বাড়িতে যাবা? উফ, তোরা এত প্রশ্ন কেন করিস? তোরা শর্ত। আমি জানি তোমার কাজ কি ছিল, টিচারের জন্য অপেক্ষা করা। তোমার লজ্জা করে না বড় বোন হয়ে ছোট বোনের টিচারের সাথে লাইন মারতে? এখন চুপ থাক, থাক তো। নিশি ওদের থেকে এক প্রকার দৌড়ে চলে আসে। পিছন থেকে ওরা হাসতে থাকে। হাসতে হাসতে ওরা সবাই একসাথে বলে,
আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই, লাইন মারতে থাকো। নিশি পিছনে তাকিয়ে ঘুষি দেখিয়ে দৌড়ে চলে আসে। নিলয় প্রায় বাড়িতে ঢুকবে, নিশি তখন হাঁফাতে হাঁফাতে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিশির মুখটা ঘেমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটের উপর নাকের উপর ঘাম জমেছে, যেটা দেখে নিলয় যেন কথা শোনাতে ভোগে। কতটা সুন্দর দেখাচ্ছে নিশিকে। নিলয় বেশিক্ষণ তাকিয়ে থাকতে সাহস পায় না, তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে, কিছু বলবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। আজকে না, 8 দিন পরে বলবো, মানে ডিসেম্বরের 25 তারিখে বলবো। আজকে তো 17 তারিখ। আচ্ছা। ও হ্যাঁ, আর ওই দিন কিন্তু আপনি আমাদের বাসায় আসবেন, ইনভাইট রইল। যদি না আসেন তাহলে কিন্তু আপনার বাসা থেকে তুলে নিয়ে আসবো কিন্তু। আসবো। নিলয় ভেতরে প্রবেশ করে, নিশি বাইরে দাঁড়িয়ে থাকে। নিলয় সোজা জেরিনের রুমে আসলো। জেরিনের দিকে তাকায় নিলয়। জেরিন বেশ সেজে গুজেই পড়তে বসেছে। নিলয় বলল, পড়ার শেষে কি কোথাও যাবা? না তো টিচার, কেন? না এমনি। ও, এভাবে পড়তে এসেছি তাই? না মানে ইচ্ছে হলো আর কি। টিচার, এই অঙ্কটা বুঝতে পারছি না। জেরিন খাতা বাড়িয়ে দেওয়ার সময় নিলয়ের হাত স্পর্শ করে। জেরিন যেটা ইচ্ছে করেই করেছে সেটা নিলয় কিছুটা বুঝতে পারে, কিন্তু নিলয় কিছু বলে না। জেরিনকে অঙ্ক বুঝিয়ে দেয়। পড়া শেষ করে নিলয় যখন চলে আসবে তখন জেরিন ডাক দেয়, টিচার। হ্যাঁ। মাঝে মাঝে অঙ্ক বুঝতে অনেক সমস্যা হয়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলে অনেক ভালো হতো। আচ্ছা। নিলয় এসে জেরিনের খাতায় নম্বর লিখে চলে যায়। জেরিন সাথে সাথেই ফোন এলে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ চেক দেয়। নিলয়ের নাম্বারটা হোয়াটসঅ্যাপে শো করতেই মুচকে হাসতে থাকে জেরিন। একটা ভৌতিক ফটো দেওয়া ডিপিতে, আইডি নাম লেখা মিস্টার নিলয়। জেরিনের হাত কাঁপে, নক করবে কি করবে না ভেবে। তবে সে অনেক খুশি। নিলয় বের হয়ে আসে। গেট দিয়ে বাইরে এসে দেখতে পায় নিশি দাঁড়ানো, সাথে ওর লোকজনও আছে। ওদিকে দেখে নিলয় দ্রুত হেঁটে চলে আসতে থাকে। তখনই পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, জিজু। নিলয় দাঁড়াতে গিয়েও থেমে যায়। তবে নিশি ডাকে, ওই টিচার দাঁড়ান। নিলয় দাঁড়ালো। নিশি আসলো পাশে। নিশি বলে, চলেন এগিয়ে দিই আপনাকে। দরকার নেই। কেন নেই? আমি মেয়ে না যে রাস্তায় কিছু হবে। বেশি কথা বলেন কেন? বেশি কথা বললে পোলাপান নিয়ে আপনার বাসায় হামলা করব কিন্তু, বলে দিলাম। না না ঠিক আছে, আসুন। নিশি আর নিলয় হাঁটতে থাকে। পিছনে নিশির লোকেরা আসছে। নিলয় কোনো কথা বলছে না। বাজারে আসে ওরা। নিলয় অটোর জন্য দাঁড়ায়, কিন্তু ওদিকে অটো যেতে চায় না। দু একটা আসছে, নিলয় একা যাবে বলাতে কেটে পড়ছে। নিলয় দাঁড়িয়ে থাকে। নিশি একটা অটো ডাক দেয়, এই অটো এদিকে। জি আপা, কিন্তু আপনি যাবেন কোথায়? ধোবা পাড়াতে যাবেন? হ্যাঁ যাব, উঠেন। দুজন তো আপনারা? হ্যাঁ, দেখছেন না একা যাবে না বললো। আচ্ছা। নিলয় উঠল। নিশিও উঠল পাশে। জিশান আর বাদল দৌড়ে ড্রাইভারের পাশে এসে বসলো। তারাও ওদের সাথে যাবে বলে অটোওয়ালাকে জানালো। নিলয় চুপচাপ বসে আছে। জিশান মেসেজ দেয় নিশিকে, কি হলো আপু, চুপচাপ কেন? ও জানো তুমি ওর লাইন মারছে তো। বুঝেছে তো। প্রপোজ করে দাও। না না, এখন না, বেশি বকিস না। কি কথা বলবো বলে দে। নাম্বার নিছি, নাম্বার চাও। নাম্বার চাইবো? ছি, মেয়ে হয়ে ছেলেকে লাইন মারছি, আবার নির্লজ্জের মতন নাম্বার চাইবো নাকি? মানুষ প্রেমে পড়লে লজ্জা হয়, এটা নতুন কিছু না। লাথি খাবি একটা, চুপচাপ বসে থাক। হঠাৎ অটো জোরে ব্রেক কষলো। নিশি বলে, কি ব্যাপার মামা, রাখলেন কেন? আপা, ধোপাপাড়াতে যাওয়া যাবে না। ওই যে দেখেন সামনে গ্যাঞ্জাম লাগছে। ওই জিসান, দেখ তো কি হয়েছে। আচ্ছা। জিশান আর বাদল নেমে সামনে যায়। সামনে গিয়ে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে রাস্তার উপরে, গায়ে সাদা ওড়না দেওয়া। পাশে মেয়েটার বাবা বসে কাঁদছে।
জিশান এগিয়ে গিয়ে লোকটার কাছে জিজ্ঞাসা করে, চাচা কি হয়েছে? বাবা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। মেম্বারের ছেলেরা মিলে আমার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে। আমি এর বিচার চাইতে গেছিলাম, ওরা আমার মেয়েকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে। জিশান আসে নিশির কাছে। নিশি বলে, কি হয়েছে? এই এলাকায় মেম্বার আছে মাজিদ। মাজিদের ছেলে একটা লোকের মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে। মেয়েটা মারা গিয়েছে। মানে মাজিদ মেম্বারের ছেলে? এমপির লোক না এই মাজিদ মেম্বার? শালা, যতগুলো এমপির লোক আছে সবগুলো জানোয়ার। পুলিশ আসেনি? লোকটা কাঁদছে অনেক। আচ্ছা চলো। নিশি বের হয়। ওরা তিনজন ভিড় ঠেলে চাচার কাছে যায়। নিশিকে দেখে লোকটা নিশির পা জড়িয়ে ধরে কেঁদে বলতে থাকে, ওরা আমার মেয়েকে এইখানে ফেলে রেখে চলে গিয়েছে। মা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। ওরা আমার মেয়ের সাথে খারাপ কাজ করেছে। বাদল, পানি নিয়ে আয়। পা ছাড়েন, আমি দেখছি। চিন্তা করবেন না। কি হয়েছে সবটা আমাকে বলেন। নিশির কথা মতো বয়স্ক লোকটা নিজেকে কিছুটা সামলে নেয়। রাস্তার পাশে বসে নিশিকে বলে, আমার মেয়েটি স্কুলে পড়তো, 10-এ পড়ে সে। আমি দিনমজুর, কষ্ট করে ওরে পড়াশোনা করাই। কিন্তু রাস্তাঘাটে পাইলের মাছদের ছেলে মাহিন অনেক বিরক্ত করত। প্রতিদিন মেয়েটা এসে কাঁদত। একদিন এসে বলে, বাবা, মাহিন আমাকে অনেক বাজে কথা বলে। প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। তারপর থেকে প্রতিদিন রাস্তায় আমাকে দেখে অনেক বাজে বাজে কথা বলে। আমাকে হুমকিও দেয় তুলে নিয়ে যাওয়ার জন্য। আমার হাত ধরে জোর করে। আমি বকা দিয়েছিলাম। এসব শুনে বলেছিলাম, যে যা পারে বলুক, যাবি আর আসবি, কারোর দিকে তাকাবি না। এমন হলে ঘরে বসে থাক, পড়াশোনার দরকার নেই। ছেলে দেখে বিয়ে করিয়ে দিই। মেয়েটা আমার তার পড়াশোনা বন্ধ হবে বলে আর কিছু বলতো না আমাকে। রোজ স্কুল থেকে এসে কাঁদত। মা মরা একটা মাত্র মেয়ে আমার বাড়ির আশপাশ মাহিনকে ঘুরতে দেখছি অনেকবার। একদিন ডেকে বলেছিলাম, তুমি আমার মেয়ের সাথে এমন করো কেন বাবা? ও ছোট একটা মেয়ে, পড়াশোনা করছে। দয়া করে রাস্তাঘাট ওকে উত্ত্যক্ত করা বন্ধ করো। আমাকে মাহিন গালি দিয়ে বলে, ওই শালা বুইড়া, তোর মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, সে আমাকে না করে দিয়েছে। অনেক অপমান করেছে সবার সামনে। তোর মেয়েকে তো খাইছি আমি, দেখ তোর মেয়ের সাথে কি কি করি আমি। চাচা থামল। বাদল পানি এনে দেয়। পানি খেয়ে কান্না ভেজা চোখে নিশির দিকে তাকালো। নিশি চাচার মাথায় হাত বোলাতে থাকে। জিশানের দিকে তাকায় নিশি। ইশারায় বলে পুলিশকে কল করতে। জিশান জানায় অলরেডি সে পুলিশকে কল দিয়েছে। চাচা আবার বলে, আমি সেদিন আর কিছু বলিনি। একদিন আমি আমার মেয়ের পিছনে, 4 জন ছেলে আমার মেয়েকে অনেক বিরক্ত করে। পথে আটকায় রেখে ওড়না ধরে টানে, গালে হাত দেয়, চুলে হাত দেয়। আমার মেয়ে মাঝখানে দাঁড়িয়ে কাঁদে। পায়েল চলে যেতে আমি ওদের কাছে যাই। মাহিন ছিল সেই ছেলেদের ভিতরে। মাহিনকে যে চর মারি আমি। ওরা আমাকে লাঠি দিয়ে রাস্তায় ফেলে দেয়, অনেক বাজে গালি দেয়। আমার মেয়ের সাথে বাজে কাজ করার হুমকি দেয়। তারপর আজ 2 দিন হয়েছে আমার মেয়ে বাড়ি ফেরে না। আমি অনেক জায়গাতে খুঁজছিলাম, এমনকি থানাতেও গিয়েছিলাম। আমার মেয়েকে খুঁজে দিতে বলতে থানার অফিসার বলে আমার মেয়ে নাকি কার সাথে পালিয়েছে খোঁজ নিতে। ওরা আমার মেয়ের নিয়ে বাজে কথা বলে, মা, টাকা চাই কেস করতে। আজকে যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, আমার মেয়েকে একটা গাড়ি থেকে ফেলে দেয় আমার সামনে। ওর গায়ে কোনো কাপড় নেই মা। একটা মেয়ে এমন দেখে ওড়না দিয়ে গেছে। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। নিশির মুখের রংটা পাল্টে লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ওর। মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বাদলকে ডাকে নিশি। এই পোলাপানদের ডাক। মাহিনকে যেখান থেকে পারিস আধা ঘন্টার ভিতরে তুলে নিয়ে আসবি। যতজনই থাকুক না কেন সব কটাকে তুলে নিয়ে আয়। আর জিসান, রাস্তা আটকে দে। এখান থেকে কেবল অ্যাম্বুলেন্স ছাড়ার কোনো কিচ্ছু যাবে না। আর চাচা,
এই জানোয়ার পুলিশকে দেখিয়ে দেবেন। তোরা জলদি কর, আর পোলাপান পাঠিয়ে দে এখানে কিছু, আর একটা কফিনের কাপড় নিয়ে আয় তো। নিশি রেগে পুরো কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। পায়চারি করছে সে। 5 মিনিটের ভেতরেই কতগুলো বাইক আসে সেখানে, সবগুলোই নিশির লোক। 10টা বাইকে 20 জন ছেলে এসে রাস্তা পুরো ব্লক করে দেয়। নিশির হাতে একটা বেসবল স্টিক ধরিয়ে দেয় জিশান। নিশির কাছে আসে পায়েলের বাবা। নিশির হাতে একটা কাগজ দিয়ে বলে, মাগো, এই কাগজটা আমি ওর পড়ার টেবিলে পাইছি। আমি বেশি পড়ালেখা পারি না, তবুও বুঝেছি এটা ওর লেখা। আমি ওটা পকেটে নিয়ে 2 দিন ঘুরেছি। মেম্বারের বাড়িও গিয়েছিলাম, মেম্বার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কাফনের কাপড় চলে এসেছে। নিশি পায়েলের গায়ের উপরে কাপড়টা দিয়ে ঢেকে দেয় পুরোটা। নিশির হাত পা কাঁপছে রাগে। একটা চেয়ার এনে দেয় একজন। নিশি চেয়ারে বসে কাগজটা মেলে ধরল। 2টো কাগজে অনেক কিছু লেখা, পিন দিয়ে 2টো কাগজ একসাথে করা। নিশি সবটা পড়ে। নিশি একবার চিঠি পড়ে আর একবার পায়েলের দিকে তাকায়। চিঠিতে যা লেখা তার সারমর্ম হলো, নিশি চাচার দেওয়া কাগজটা হাতে নিয়ে পড়ে। সেখানে লেখা হলো, বাবা, আমার খুব ভয় করছে। মাইন অনেক বাজে বাজে কথা বলে। আমি ওকে চড় মেরেছি। সে আমার পাশে হাঁটার সময় বুকে হাত দিয়েছিল। সবার সামনে চড় মারাতে সে আমার দিকে কেমন করে তাকিয়েছিল। জানি না কি হবে। 2 দিন পার হয়, সে 2 দিন সামনে আসে না। তবে মনে হয় আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সে আমাকে একদিন জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তুমি কেন করি বলে বাবা? কতবার বলেছি ওরা অনেক খারাপ, এখান থেকে চলে যায়, শুনলে না। আরও অনেক কিছু লেখা ছিল। নিশি সবটা পড়ে বুঝেছে এখানে দোষটা মাহিনের। থানা থেকে 1 গাড়ি পুলিশ আসে। থানার ওসি এসে নিশিকে বলে, কি হয়েছে ম্যাম? থানায় কল করেছিল আপনার লোক, আর রাস্তা ব্লক করে রেখেছেন যে। ওই মেয়েটার লাশ দেখুন। কি হয়েছে ম্যাম? মেয়েটার নাম পায়েল। মেম্বার মাজিদের ছেলে পায়েলকে ধর্ষণ করে এখানে ফেলে রেখে গিয়েছে। এই যে মরার আগে পায়েলের কথাগুলো এখানে লেখা। আশেপাশে আরও খোঁজ নিন যে পায়েলের সাথে মাহিন কি কি করতো রাস্তাঘাটে। জলদি, এক্ষুনি খোঁজ নিন। ঠিক আছে ম্যাম, ওই তোমরা আসো। আপনি একা যান। চাচা, কোন পুলিশটা আপনার মেয়ের কেস নেয়নি দেখেন তো। চাচা আঙুল উঁচিয়ে একটা পুলিশকে দেখায়। নিশি পুলিশের দিকে তাকায়। পুলিশের নাম হাসেম। নিশি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চাচাকে বলে, আপনি কি কি বলেছেন? আমি বলেছিলাম আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি, 1 দিন হয়ে গেছে। আর মেয়েকে খুঁজে দেন স্যার, ওর বাড়িতে আসেনি। মেম্বার ছেলে মাহিন ওকে বিরক্ত করতো রাস্তায়। থামেন এবার। হাসেম কি বলেছিল? বলেছিল মেয়ে বড় হয়েছে, দেখ কোনো নাগরের সাথে পালিয়ে গেছে। এখন তো কোনো মেয়ে এমনি এমনি হারায় না। দেখ কার লাগে ভাগছে, দেখবি বাচ্চা কাচ্চা হওয়ার পর ফিরে আসবে। আর যদি কেস দিতে চাস 10,000 টাকা দে, দেখা যাবে। আচ্ছা জিসান, পোলাপান কই? জিশান অর্ডার পাওয়ার সাথে সাথে হাসেমের গিয়ে পেটানো শুরু করে। পুলিশরা এগিয়ে আসতে চেয়েছিল, কিন্তু নিশির সব লোকেরা পুলিশদের আটকে রাখে। জিশান সহ 2 জন ছেলে হাসেমকে পেটাতে পেটাতে রাস্তার উপরে ফেলে দেয়। তারপর গণহারে যে যেভাবে পারছে লাথি মারতে থাকে। নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে হাসেমের। নিশি বলে, গড প্রমিস, যদি কোনো পুলিশ বা অন্য কেউ যদি এমপিকে কল করে এখানে আসতে বলে ঝামেলা মেটাতে বলে, এমপি যদি নাক গলিয়েছে, এমপিকেও এইভাবে পিটিয়ে রাস্তায় ফেলে রাখবো। বাদল, আরও পোলাপান ডাক। এই এরিয়াতে পুরো ভূমিকম্প বানিয়ে দেব। ওসি আসলো নিশির কাছে। পাবলিক স্টেটমেন্ট নিয়ে তিনি শিওর করে যে আসল মাহিন দোষী। কিন্তু তাদের অফিসারকে এভাবে পড়ে থাকতে দেখে ওসি ঘাবড়ে যায়। কিন্তু সে ব্যাপারে নিশিকে প্রশ্ন করার সাহস পায় না কেউ। 8 ঘন্টা পর আরও 15টা বাইক আসে সেখানে। 15টা বাইকে মোট 30 জন এসে জড়ো হয়। সৈকত টানতে টানতে মাহিন সহ ওর বাকি 3 বন্ধুদের নিশির সামনে এনে ফেলে। নিশি চাচার দিকে তাকায়। চাচা উঠে দাঁড়িয়ে বলে, এই হারামের বাচ্চা আমার মেয়েকে মেরে ফেলেছে।
কালো গাড়িতে করে ওরা আমার মেয়েকে নগণ্য লাশ ফেলে চলে যায়। আমি দেখেছি সেই গাড়িতে বসেছিল। সৈকত, আপু, ওগুলোরে কালো গাড়িতে নদীর পাড়ে বসে পাড়ি দিতে দেখলাম। ওরা সেখানে বসে ড্রিঙ্কস করছিল আর নাচছিল। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি কখনো এই ভুল করব না। নিশি মাহিনের কাছে আসে। এরপর লাগাতার সেই বেসবল খেলার ভারী লাঠি দিয়ে বিরতিহীনভাবে পেটাতে থাকে। নিশির এমন পেটানি দেখে মনেই হচ্ছে না যে সে কোনো মেয়ে। তার ভিতরে যেন শয়তান ভর করে শক্তি দিয়েছে। মারতে মারতে মাহিনকে আধমরা করে অজ্ঞান করে ফেলেছে নিশি। 9 জন পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে নিশির এমন হিংস্র রূপ দেখছে। জায়গাটাতে এখন 200 জন লোকের ভিড় জমে গেছে। পুরো 200 মানুষই একদম চুপ। নিশিকে এতটা রাগী ওর লোকেরাও দেখেনি এর আগে। বাকি 3 জন ছেলের মধ্যে সুজন নামের ছেলে মাহিনের এমন মায়ের দেখে বমি করে দিয়েছে, কিন্তু ওদের কোনো মাফ নেই। বাদল, জিশানা, সৈকত 3 জন মিলে 3টে ছেলেদের পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। 4 জনই অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশি চিৎকার করে বলে, ভালোবাসা বাসি হতেই পারে, প্রপোজও করা যায়, না করে দিলে পিছনে ঘুরতে পারে, পিছু নিতে পারে, কিন্তু তাই বলে রাস্তাঘাটে বিরক্ত করা, গায়ে টাচ করা, এগুলো অন্যায়। আজকের পর যদি কোনো মেয়েকে কোনো ছেলে প্রপোজ করে, ছেলে যদি এমন বেয়াদবি করে, সেই মেয়েদেরকে বলছি বা তাদের প্রতিটা পরিবারকে বলছি, সোজা আমার কাছে চলে যাবেন, ছেলের নাম ঠিকানা আমার কাছে বলে আসবেন, তারপর ওর সব ব্যবস্থা আমি করব। মেয়েদেরকে যারা সম্মান করতে জানে না, মেয়েদেরকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ভালোবাসা ফায়দা নিতে চায়, সে কখনো পুরুষ হতে পারে না। সে একটা বেজন্মার্কা পুরুষ। আর যারা এসব দেখেও চুপ করে থাকে, তারা তো মানুষই নয়। মাহিন, বাবা আমার, মাহিন। মেম্বার ভিড় ঠেলে চিৎকার করতে করতে সামনে আসলো। মাজেদ মাহিনের দিকে তাকায়। মাহিনকে এভাবে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। নিশি বলে, এটাকে কি করবি? না থাক। এই মাজিদ, শোন, বয়সে তুই বড় আমার, তবুও তোকে তুই করে বলছি, কারণ তোর ঘরে একটা বেজন্মার জন্ম দিয়েছিস। 5 লাখ টাকা এক্ষুনি জরিমানা দিবি, জাস্ট এখনই। তোর সময় মাত্র 15 মিনিট, না হলে তোর ছেলের অবস্থা আরও খারাপ হবে। যত দ্রুত করবি ততই দ্রুত পুলিশ তোর ছেলেকে নিয়ে যাবে, প্রথমে হসপিটালে, তারপর থানায়। মাজেদ দৌড়ায়, বাড়ি থেকে টাকা আনে, পায়েলের বাবাকে দিয়ে দেয়। তারপর ওসি সেখান থেকে 4টে ছেলেকে নিয়ে যায়। 30 মিনিটের ভেতরে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এলাকার সব মানুষ এসে নিশিকে জড়িয়ে ধরে। নিশিকে জড়িয়ে সবাই কান্না করে দেয়। নিশি হাত ঘড়ির দিকে তাকায়, রাত 9টা বেজে গিয়েছে। নিশির লোকজনই এখানে প্রায় 100 জন। নিশি আশেপাশে তাকায়, নিলয় নেই। সে তো চাচ্ছিল নিলয়ের সাথে সারাটা রাস্তা কথা বলতে বলতে যাবে, কিন্তু সেসব আর হলো না। নিশির নাম পুরো জেলাতে ছড়িয়ে পড়েছে মাহিনকে পিটানোর ঘটনা নিয়ে। সবকিছু পাবলিশ হয়েছে একটা আইডি থেকে, সেটা হলো অপ্রত্যাশিত বিকেল। সেখান থেকে নিশির সব ভিডিও সুন্দরভাবে এডিট করে পোস্ট করা হয়েছে, আর সেখান থেকেই সব নিউজে টেলিকাস্ট করা হয়। এইভাবে নিশির পরিচিতি আরও বাড়তে থাকে। নিশির কাজের প্রতি আয়াজ সাহেব বেশ খুশি, কারণ নিশির মাধ্যমে এখন তিনিও বেশ পপুলার হয়ে যাচ্ছেন। নিশির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আবার পলাশকে কল দেয়। পলাশ, এই নিশি তো অনেক ঝামেলা করছে, ও বেঁচে কেন আছে? আঙ্কেল, আমি রাজ বলছি, আমাকে একটু সময় দিন। নিশিকে আমি ঠান্ডা মাথায় মারবো, ও জানে না ওর সাথে কি কি ঘটতে যাচ্ছে। যেহেতু তুমি বলেছো, তার মানে কাজ হবে, তাহলে আর কোনো চিন্তা নেই আমার। তোমার মতো তুমি এগিয়ে যাও, আমার সব ধরনের সাপোর্ট তুমি পাবে। ঠিক আছে আঙ্কেল। কবির সাহেব ফোন কেটে দেয়। রাজ ফোনটা তার বাবা পলাশের কাছে দিতেই পলাশ বলে, রাজ, কি করতে চাচ্ছিস তুই? ড্যাড, সময় হলো,
একটা গেমের মতো। গেমের নামটা হলো কাজ। সময় সাপেক্ষে যে যত কাজ করবে সে তত ফল পাবে। গাছের একটা ফল আজ পেকে পড়লে আবার আগামী দিন হবে এমনটা না। ফল পাড়ার 1 বছর পর আবার সেই দিনেই তুমি গাছে ফল দেখতে পারবে। এটাই হলো সময়। সময়টা আমার কাছে গেমের মতো। আমার উপরে ছেড়ে দাও আমি কি করি। আর তুমি না রাজনীতি করো। রাজনীতিবিদদের থেকে একটা বিশেষ গুণ থাকতে হয়। সেটা কি বলো তো? কি গুণ? সেটা হলো ধৈর্য শক্তি। এটা কেন প্রয়োজন বলো তো? কেন? এটা প্রয়োজন গালি খাওয়ার জন্য। গালি খেতে পারলেই তুমি পিওর রাজনীতিবিদ হতে পারবে। রাজের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না পলাশ। শুধু নিজের ছেলের দিকে তাকিয়ে অবাক আর বিস্ময় নিয়ে থাকে। রাজ কিছু না বলে বের হয়ে যায়। আজকে সে নতুন প্ল্যানে বের হয়েছে। রাজ তার দামি গাড়ি চেপে চলে আসে কাশেম মামার ফুচকার দোকানে। সে গাড়ি থেকে নামে। নিশির লোকেরা রাজকে দেখে এগিয়ে আসে। রাজের কাছে এসে মারিয়া বলে, রাজ্যে তা হঠাৎ কি মনে করে? এটা তো আসলাম আপনাদের চেয়ারম্যানকে দেখতে। আমাদের চেয়ারম্যানের জন্য কি আসা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? চেয়ারম্যানের তো এখন টিভিতে রিলসে ছাড়া দেখা যায় না। তা ওই আইডিটা কি ওনার বয়ফ্রেন্ডের বুঝি, যেটা থেকে রিলস পোস্ট হয়? না, বয়ফ্রেন্ড না, আমরাও খুঁজছি সেকে। সে গোপনে ভিডিও করে, রিলস ছাড়ে। ও আচ্ছা, তা চেয়ারম্যান কোথায়? ও, সেদিন যে ভালো কাজটা করলেন আপনারা, একজন অসহায় মানুষের মেয়ের ধর্ষণের বিষয়টা বলছি। এই জন্য আসেনি এখনো। মনে হয় আজকে আসবে না। আসেন, আজকে আপনাদের ট্রিট দেব। কিন্তু কেন? আসলে আমার এসব অরুচিপূর্ণ রাজনীতি ভালো লাগে না। যারা এমন ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে মারতে চায় এভাবে। কিন্তু বাবার জন্য পারি না। বাবার বন্ধু মেম্বার মাজেদ, কিভাবে কি বলবো বলেন আপনারা। এই জন্য চাইতাম কেউ আসুক, শাস্তি দিক ওদেরকে। বাবাও সাপোর্ট করতো ওদেরকে, এই জন্য কিছু বলতে পারতাম না। তবে সেদিন আপনাদের সবার যে কাজটা দেখলাম তাতে আমার সাহস বাড়ছে। আর আপনাদের সাথে কথা বললে সাহস একটু বাড়বেই। এছাড়া আর কোনো কারণ নেই এখানে আসা। ও এই ব্যাপার, তাহলে কোনো বিষয় না। সবাই কাশেম মামার ফুচকার দোকানে আসলো। জিশানরা 15 জন মতো হবে। রাত সবার জন্য 2 প্লেট করে ফুচকার অর্ডার করে, সাথে কোল্ড ড্রিঙ্কস। সবাই বেশ মজা করে আড্ডা দিতে দিতে খায়। রাজ কিছু সময়ের মধ্যেই ওদের সাথে মিশে যায়। আপনি থেকে তুমিতে আসে। সবাই খুশি ওদের টিমে নতুন মেম্বার পেয়ে। রাজের উদ্দেশ্যে রাজ এগিয়ে যাচ্ছে। রাজ সবাই থেকে বিদায় নিয়ে চলে আসে। আয়াস সাহেব বসে আছে। অ্যানিমাস জিমেলে মেসেজ করেছে তাকে। আয়াস সাহেব বলে, অ্যানিমাস, নগর হাসপাতালের যত ডকুমেন্টস আছে সেটা তুমি কবিরের কাছে পাঠিয়ে দাও, যেন সে দেখে আর দেখার পর নক করে আমাকে ব্ল্যাকমেল করতে চায়। কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আয়ন সাহেব। দেশে অ্যানিমাসের প্রভাব বাড়ছে। যদি এমন সিক্রেট বিষয় পাবলিশ হয় তাহলে প্রথমে আপনাকে এসে জিজ্ঞাসা করা হবে এই ডেটা কোথায় পেয়েছেন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো এমনি এমনি আপনাকে ছেড়ে দেবেন না, তাই না? সে অবশ্যই কারণ বের করবেই। কি আয়াস সাহেব, রাজনীতি করেছেন আর বুদ্ধি কমে গেল চলবে? আপনি কিন্তু সামনে এমপি নির্বাচন করবেন। তাই এসব যদি আপনি লিক করেন তাহলে আপনি মেয়র পদেও থাকতে পারবেন না, আপনাকে জেলে যেতে হবে। আর তাছাড়া আপনি ভাবছেন যদি আমি এইগুলো ওদেরকে দিই তাহলে তাদের অ্যানিমাসের উপর ভয় হবে। আপনার লাভ হতে হলে অ্যানিমেসকে ইনভলভ হওয়া যাবে না। তাই এটা এখানে রেখে দেন, সময় বুঝে পাবলিশ করবেন। আর আপনি একটা জনগণের জন্য প্রকল্প তৈরি করেন, নিজে দায়িত্ব করবেন। টাকা তো আছেই আপনার কাছে। এই প্রকল্পে আপনি প্রতি মাসে জনগণকে সীমিত টাকা বা 70% ছাড় নানা প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, চিনি, ছোলা, নানাবিধ পণ্য তাদের সেল করবেন। এটা করলে জনগণ আপনার কথা ভাববে, ভোট কিন্তু আপনারই আসবে। অ্যানিমাসের থেকে আর কোনো রিপ্লাই আসে না। আয়াস সাহেব অ্যানিমাসের মেসেজটা আরও অনেকবার পড়ল। শেষে তিনি হাসতে থাকেন, কারণ এত সুন্দর ঠান্ডা মাথার রাজনীতির প্ল্যান সে এর আগে কখনো পায়নি। রাজনীতি যেন নতুন করে তার শিখতে হচ্ছে। তবে আসলে অ্যানিমাস যা বলেছে সবটাই যথার্থ। লিডার হতে হলে এভাবেই প্ল্যানিং করে কাজ করতে হয়।
আয়াস সাহেব একদমই ইমপ্রেস হয়ে গেছে অ্যানিমাসের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, কে এই অ্যানিমাস? সে কী চায়? সে কি করছে এই দেশে? সে কি এই দেশেই থাকে? তার পরিচয়ই বা কী? সবচাইতে বড় কথা হলো, সে কেনই বা আয়াস সাহেবকে হেল্প করছে? জেরিন বেশ স্টাইল করেই নিলয়ের সাথে কথা বলছে। নিলয় কিছুটা ভ্যাবাচাকা খায়, কারণ আজ 3 সপ্তাহ হয়ে গেল জেরিন এতটা স্টাইল করে আর একদম বাধ্য মেয়ের মতো কথা বলেনি। নিলয় জেরিনকে বলে, তোমার কি কিছু হয়েছে? কি হবে টিচার? না কিছু না। বলেন না। ম্যাথ করো। জেরিন আশাহত হয়ে আবার খাতায় অঙ্ক করতে শুরু করে। নিলয় ডিকশনারি নিয়ে পড়তে থাকে। অঙ্ক খাতা জমা দিয়ে জেরিন বসে থাকে। তখনই ওর ফোনে কল আসে। নিলয় আর চোখে জেরিনের দিকে তাকায়। জেরিন ফোনের দিকে তাকায়। ওর ফোনটা ড্রেসিং টেবিলে রাখা, বেজে চলেছে। কিছু সময় বাজার পর কেটে যায়। জেরিনের একটা অঙ্ক সামান্য ভুল হয়েছে। নিলয় বোঝাতে যাবে, তখনই আবার ফোন বেজে ওঠে। নিলয় বলে, যাও ফোন রিসিভ করে আসো। সমস্যা নেই, আর হয়তো দিবে না। আচ্ছা শোনো, এই অঙ্কটা হলো তোমার আগের সূত্রের সাথে কিছুটা মিল। আবারও ফোন বাজতে শুরু করলো। নিলয় এবার কিছুটা জোর গলাতে বলে, যাও কথা বলে আসো। যাবো? হ্যাঁ। জেরিন ফোনের কাছে যায়, রিসিভ করে ফোন। রিসিভ করেই জেরিন বলে, কি সমস্যা আপনার? ফোন কেন দিচ্ছেন বারবার? বলেছি না আমি একজনকে ভালোবাসি, আমি তার জন্য অপেক্ষা করব। আপনি যতই প্রপোজ করুন, আমার কিছু আসে যায় না। যদি আর একবার কল করেছেন, আপনার খবর আছে বলে দিলাম। আর আমি পড়ছি, পড়ার মধ্যে কল বিরক্তকর। রাখেন ফোন। জেরিন ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দেয়। নিলয়ের কাছে আসে। নিলয়কে বলতে শুরু করলো, উফ, আর বলবেন না টিচার, ছেলেটা আমার 2 ইয়ারের সিনিয়র, কিন্তু আমার পিছনে 1 বছর ধরে পড়ে আছে। কোথায় থেকে যে নাম্বারটা পেয়েছে কে জানে, ফোন দিয়ে দিয়ে বিরক্ত করছে। কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি, কিন্তু সে জানে না। আচ্ছা টিচার, একতরফা ভালোবাসা কি উচিত? নিলয় ভ্রু কুঁচকে তাকায় জেরিনের দিকে। জেরিন নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় বলে, এসব আমি জানি না, পড়াশোনাতে মন দাও, তোমার ভালো হবে। নিলয় পড়ানো শেষ করে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। নিশিকে বাইরে বসে থাকতে দেখে সে। নিশি ডাকে নিলয়কে। নিলয় নিশির কাছে আসে। টিচার সরি, সেদিন আপনার সাথে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় ঝামেলা হলো। সমস্যা নেই, আপনি অনেক ভালো কাজ করবেন সমাজের জন্য। আপনি না থাকলে হয়তো অনেক মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। কিন্তু টিচার সাহেব, এসব না আমার মায়ের একদমই পছন্দ না। আমি যখন ছোট ছিলাম তখন আমার আঙ্কেল আমাকে অনেক আদর করত। ওনার কোনো সন্তান হয়নি, আর আমাদের পরিবারে কোনো ছেলেও নেই। আমিও ওনার সাথেই থাকতাম। বাবাকে যখন বলেছিলাম আমাকে রাজনীতিতে প্রবেশ করাবে, তখনই মা নাক সিটকায়। এটা নাকি অনেক ডেঞ্জারাস একটা কাজ, মেয়ে হয়ে কেন এসবে জড়াবো আমি। কিন্তু বাবা তার ভাইয়ের কথা ফেলতে পারেনি, সেই জন্যই উনি রাজি হন। আঙ্কেল আমাকে চেয়ারম্যান বানানোর জন্য কত কিছু করেছে, কত মার খেয়েছে এমপির লোকেদের কাছে, কিন্তু তবুও উনি ওনার সব দিয়ে চেষ্টা করেছে আমাকে চেয়ারম্যান বানানোর জন্য। আমি হয়েও যাই। পড়াশোনার পাশাপাশি আঙ্কেলের সাথে আমি রাজনীতি করতাম। আমার এটা পছন্দের বিষয় হয়ে যায়। আঙ্কেল জেলে ছিল আমার জন্য, কত কিছু যে হারিয়েছে, কত কিছু হয়েছে। বাবাকেও তুলে নিয়ে গিয়েছিল, বাড়ি ভাঙচুর হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমি সব ঠিকঠাক করে নিয়েছি। ওদের খারাপ কাজে কখনো সাথ দিইনি। গত কিছুদিন আগের ঘটনা এটা, খালি গত দিনের ঘটনা না। এখানে এমপির লোকেরা অনেক অনেক বাজে কাজ করে, আমি এটা সহ্য করতে পারি না। এবার আঙ্কেলকে এখানে এমপি বানিয়ে দেব, তারপর পুরো উপজেলায় একদম বাজে কাজ থেকে ঠিক করে ফেলব। সব কিছুই একা সামলাতে হয়, বুঝেছেন? নিলয় চুপচাপ নিশির থেকে কথাগুলো শুনল। নিলয় মুচকি হাসে। নিশিকে বলে, এরকম একটা লিডার এখানে নয়, বরং সবখানে দরকার। আপনি চালিয়ে যান, অনেক ভালো কাজ করছেন, আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি নিজের মতো এগিয়ে যান,
কোনো সমস্যা হলে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। আপনি হেল্প করবেন কিভাবে? আপনি রাজনীতির বাইরের একজন লোক, তাছাড়া আপনাকে দেখে খুব সহজ সরল মানুষই মনে হয়। এসব আপনার দ্বারাই হবে না। আপনি বরং অফিস বয় হয়েই থাকবেন। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। টিচার শুনুন। নিশি বসা থেকে উঠে দাঁড়ালো, নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে এসে বলে, আমার বোন একটু বেয়ারা, ও পিচ্ছি মেয়ে, ওকে সামলাবেন আপনি। ও যা চাইবে মা তাই করে। জেরিন হলো মায়ের অনেক প্রিয় মেয়ে। জানি সেটা। ওর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আপনিও জানাবেন। জি। এই জন্যই আপনার নাম্বারটা জরুরি। দিন তো আপনার নাম্বারটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? তবে জেরিন সেটা জানে। আসি। নিলয় দ্রুত বাড়ি থেকে বের হয়, পকেটে হাত গুজে হাঁটছে। নিলয় নিশির কথা ভাবছে। মেয়েটা অনেক সুন্দর। মেইন বাজারে এসে নিলয় অটো নিচ্ছিল, এমন সময় একটা ছেলে এসে অটো থেকে নামে নিলয়ের সামনে। নিলয়কে দেখেই ছেলেটা জড়িয়ে ধরে। নিলয় বলে, কি রে অর্ক, তুই এখানে? ভাই চলে এসেছি, আমিও এখানে তোমার সাথে থাকবো। আমার সাথে? কি সমস্যা তোর? তোকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তোমার সাথে থাকতে হবে। মা বলেছে তোমার সাথে না থাকলে আমি যেন বাড়িতে না আসি। তোর মাটা যে কি করে? আমার মা তাই কি? আমার মা কিন্তু তোমাকে ভালোবাসে, আমাকে খালি বাড়ি থেকে বের করে দেয়। চুপ থাক। আর তোকে আগে বলেছি আমি যা করার করব, যা বলার তা নিয়ে প্রশ্ন করবি না। করি না তো। তা কোথায় ছিলে? এই বাজারে কি করো? পড়াতে গিয়েছিলাম। পড়াতে? কি হাসালে তুমি? তুমি পড়াতে যাবে মানে কি? হাসবি না, মুখটা বন্ধ রাখ তুই। ফুচকা খাওয়াও, তারপর বন্ধ রাখবো। তুই কেন আসলি রে? তোর জন্য ঝামেলায় পড়বো। চুপ করো। কখনো আমার জন্য তুমি ঝামেলাতে পড়নি, বরং সব। চুপ থাক রে ভাই। নিলয় অর্কর হাত ধরে ফুচকার দোকানে নিয়ে আসে। নিলয়কে দেখেই কাশিম মামা এগিয়ে আসে। নিলয় অর্ককে নিয়ে একটা টেবিলে বসলো। নিলয় বলে, বেশি বকবক করবি না। কাকিমা কেমন আছে বল? ভালো আছে, তবে তোমার জন্য মনে হয় ভালো থাকবে না। খালি নীল নীল করে। মা যে তোমাকে নীল বলে ডাকে, সেটা আর কেউ ডাকে না। কেমন আছো বাবা? নিশিমার লগে তোমার দেখা হয়েছে? হ্যাঁ চাচা, হয়েছে। আমি তো ওনার বাড়িতেই পড়াতে চাই। তাই নাকি? তাহলে তো ভালো হয়েছে। কি নিবা কও? ওর জন্য ফুচকা দেন, আমাকে চা দেন। নিশিটা কে ভাই? নিশিকে চিনো না? নিশি হইল আমাগো এলাকার চেয়ারম্যান এলাকার। তোমার ভাই নিশিমাকে বাঁচিয়েছিল অ্যাক্সিডেন্ট থাইকা। তারপরে নিশিমা তোমার ভাইকে খুঁজছিল। নিশি দেখতে কি অনেক সুন্দর? হ্যাঁ, তা সুন্দর তো আছেই। আমাকে? ওই চুপ, চাচা জানতো। ওর প্রশ্নের জবাব দিবেন না, জলদি আনেন। নিলয়ের কথা শুনে কাশিম চাচা হাসতে হাসতে চলে যায়। নিলয় অর্কের মাথায় গাঁটটা দেয়। নিলয় বলে, বেশি না বকে, তোকে যেটা বলেছি সেটা কত দূর? সব রেডি আছে, যখনই চাইবা পাবা। ঠিক আছে, ঠিক মতো কাজ কর। কাজের বেলাতে আমি সিরিয়াস ব্রো, চিন্তা নাই। নিলয় কিছু বলল না। অর্কের ফুচকা চলে আসে। তারপর ওরা চা ফুচকা খেয়ে বিল দিয়ে সেখান থেকে চলে আসলো। রাজ চোখ বন্ধ করে আছে। তিন্নিকে ডাকে সে। তিন্নি আসলো। কিছু বলবা ভাইয়া? তোর পিছনে দেখলাম একটা ছেলে ঘুরে বেড়ায়, তুইও তাকে পাত্তা দিস, ঘটনা কি? ও, ছেলেটার নাম জিসান, ভালো একটা ছেলে, আমার মতোই। ওই ছেলেটাকে কিভাবে চিনিস? ওই যে মোড়ের মাথায় ফুচকা দোকান আছে না, রাজীবের যে রেস্টুরেন্ট ছিল সেটা বন্ধ করার পর ফুচকার দোকান হয়েছে, এখান থেকেই পরিচয়। রাজীব? হ্যাঁ রাজীব। রাজীবকে তো দরকার। যাই হোক, জিসান হলো নিশি চেয়ারম্যানের লোক। ভালো ছেলে ঠিক আছে, কিন্তু ড্যাড জানলে সমস্যা আছে বলে দিলাম। জানবে না? আচ্ছা যা, আর ধন্যবাদ। কেন? রাজীবের কথাটা মনে করিয়ে দিলি, যা এখন। রাজ বাড়ি থেকে বের হয়। রাজীবকে সে খানা থেকে দাঁড়াবে, কারণ একটা তো আছেই, নিশির প্রতি রাজীবের একটা রাগ আছে, সেটাই তো দরকার।
আজ সকাল থেকে বাংলাদেশের ভিতরে সকল সিম এক প্রকার কল বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এ দেশে যতগুলো সিম ওপেন আছে সেই সিমে কল বা কোনো মেসেজ আসবে না। ডেটা কানেকশনও বন্ধ। অ্যানিমাস সব কিছু বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের তথ্য সেবা মন্ত্রী পুলক হাসান সারাদিন তার টিম নিয়ে ডেটা আদানের অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সেটা কার্যকর হয়নি। সাধারণ জনগণ বিপাকে পড়েছে। রাত 12টা বাজে। আজ পুরো দিন সিমে না এসেছে কোনো মেসেজ, না এসেছে কোনো কল, না কাউকে কল করা গিয়েছে, আর না কোনো কিছুর কোড ডায়াল করে চেক করা গিয়েছে। সবই অফ। কিন্তু রাত 12টা বাজার সাথে সাথেই সবার ফোনে একটা মেসেজ আসে। বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গাতে যেখানে পারে ফোন সিম চালায় তাদের সবার ফোনে একটা বার্তা পাঠানো হয়েছে। ছোট থেকে শুরু করে বড়দের সবার ফোনেই একই রকম মেসেজ। মেসেজটি দিয়েছে অ্যানিমাস। হ্যালো এভরিওয়ান, আমি অ্যানিমাস, দ্য লিডার অফ হ্যাকার। সাল 2016। এ সালে প্রথম তথ্যমন্ত্রী হয় মিস্টার পুলক হাসান। তার একটা গুণ আছে, আর সেই গুণের দ্বারা সে কি করেছে জানেন? সে তার সৎ বোনকে ধর্ষণ করে। শুনতে খারাপ লাগলেও সেটাই সত্য। টিভি অন করেন, দেখবেন আপনারা। তবে সেই কাজের জন্য দেশের অনেক পুলিশ আইনজীবীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। কিন্তু এবার সেটা হবে না। আমি সেই টাকা ওর কাছে থাকতে দেব না। আমি সেই টাকাগুলো হ্যাক করব। কিভাবে আসেন দেখাই। দেশের 10 কোটি মানুষই তাৎক্ষণিক টিভির সামনে বসে যায়। আস্তে আস্তে দেশের সবাই টিভি দেখতে শুরু করে। অ্যানিমাস যা খেল দেখাচ্ছে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে জনগণের। কারণ অ্যানিমাস এমন মানুষদের টার্গেট করছে যারা কালো টাকা জমিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরিয়ে রেখেছে। অ্যানিমাস হাঁটছে, লাইভ চলছে টিভিতে। সে হাঁটতে হাঁটতে চন্দ্রা ব্যাংকের সামনে চলে আসে। এটা অনেক বড় একটি ব্যাংক। হিসেব অনুসারে এই ব্যাংকে 2 থেকে 4 হাজার কোটি টাকা আছে। অ্যানিমাস ব্যাংকের সামনে এসে ক্যামেরাটা সেদিকে রাখে। ক্যামেরাটা যেন বেশ উঁচু জায়গাতে। অ্যানিমাস বলে, আমি আছি চন্দ্রা ব্যাংকের ঠিক সামনে 17 তলা ভবনের ছাদে। সামনে চন্দ্রা ব্যাংক, সেখানে এটিএম বুথ রাখা। লকারগুলো হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি করা। কিন্তু তাতে কি, এই ব্যাংকের যে নেটওয়ার্ক সার্ভার আছে তার অ্যাক্সেস আমার কাছে। কিভাবে নিলাম? সেখানকার ম্যানেজারের দ্বারা। ম্যানেজারের জিমেলে একটা পরকীয়া ভিডিও সেন্ড করেছিলাম, মানে তার বইয়ের নাম করে। সে ওটাতে ক্লিক করে, তারপর তার ফোনের সব তথ্য আমার কাছে চলে আসে। বোকাশোকা লোক। ফোনের জিমেলে ব্যাংকের সব বিষয়গুলো সেভ করে রেখেছিল তার ফোন ড্রাইভে সব কিছু ফাইল সেভ করা। ব্যাস, কাজটা তো সহজ হয়ে যায় আমার জন্য। ও হ্যাঁ, ম্যানেজারের বউকে আমি চিনি না, তবে অনেক প্ল্যান করে তার বইয়ের ছবি ম্যানেজ করি। লিঙ্কে ভার বইয়ের ছবি শো করে বেচারা ক্লিক করে। তারপর আর কি, ব্যাংকের সব অ্যাক্সেস এখন আমার কাছে। এমনকি ব্যাংকের ইমার্জেন্সি ফায়ার বাটনের অ্যাক্সেস আমার কাছে। জাস্ট ক্লিক করব, পাসওয়ার্ড দিব, তারপর ওকে বাটন চাপ দিলে ব্যাংকে আগুন লাগবে আর নষ্ট হবে 4,000 কোটি টাকা। কিন্তু এটা তো অন্যায়। এত টাকা নষ্ট হবে? না, কোনো অন্যায় না, কারণ এই টাকাগুলো তো এমনিতেই পচে যাচ্ছে আর না খেয়ে মরছে শত শত হাজার মানুষ। পুলক হাসানের অ্যাকাউন্ট নাম্বার 62847। তার পাসওয়ার্ড হলো 6884। একটু আগে চেঞ্জ করলো। তিনি যতবারই চেঞ্জ করবে ততবারই আমি জানতে পারবো অ্যাকাউন্টে আছে 1,000 কোটি টাকা। এত টাকা কিভাবে এলো? কিন্তু এবার অ্যানিমাস থামে। পিছনে 20 জন পুলিশ আসে। পিস্তল বের করে পুলিশ অফিসার জাহিদ বলে, হ্যান্ডস আপ। অ্যানিমাস, তোমাকে পুলিশ সব দিক দিয়ে ঘিরে ফেলেছে। তাকে দেখো, তোমার 3 পাশের বিল্ডিংয়ে পুলিশ তোমার দিকে গান তাক করে আছে। নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে দাও। লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে। পুলিশকেও দেখানো হচ্ছে। হেলিকপ্টার দিয়েও 4 পাশ ঘিরে রাখা হয়েছে অ্যানিমাসকে। অ্যানিমাস হাসতে থাকে। সবাই ভয় পেয়েছে, কারণ দেশের সাধারণ জনগণ চায় না যে অ্যানিমাস ধরা পড়ুক। কারণ ওরা যা পারছে না তা অ্যানিমাস একা করে দিচ্ছে।
আয়াস সাহেবও চুপচাপ বসে আছে। অ্যানিমাস এবার ধরা পড়ে গেলে সব শেষ। কি হবে এখন ওদের? কিন্তু অ্যানিমাস হাসছে কেন? অ্যানিমাসের হাসির শব্দ টিভিতে শোনা যাচ্ছে। অনেক পুলিশ ফোন হাতে লাইভটা দেখছে। অ্যানিমাস বলে, জাস্ট নাও দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাক। তার অ্যাকাউন্ট এখনই জাস্ট ইমিট। এমন সময় জাহিদের কানে অডিও ব্লুটুথ থেকে পুলক অর্ডার দেয়, গুড দ্য ব্লাস্টার। জাহিদ সাথে সাথে সব পুলিশদেরকে চিৎকার করে বলে, ফায়ার। আর ঠিক তখনই হাজারখানে গুলি এসে লাগে অ্যানিমাসের বুকে। আর অ্যানিমাস এতগুলো গুলি খেয়ে ছাদের থেকে সোজা নিচে পড়ে। 17 তলা ছাদ থেকে নিচে পড়েছে। আবার এতগুলো গুলি খেয়েছে। অ্যানিমাস মরে গেছে এটা শিওর। টিভি স্ক্রিনও অফ হয়ে যায়। আয়াস সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়েছে। সবগুলো পুলিশ ছাদ থেকে নিচে নামে। অ্যানিমাসের লাশের ওখানে আসে। অ্যানিমাস পড়ে আছে রাস্তার উপরে, মুখটা মাটির দিকে করে। 20 মিনিট পার। জাহিদ সাহেব আসে লাশের কাছে। ঠিক সে সময় ফোন বেজে ওঠে সেখানে থাকা সবার। ফোনে লাগাতার নোটিফিকেশন আসতে শুরু করে। নোটিফিকেশনের উপরে ক্লিক করে জাহিদ। সবাই একই কাজ করে। টিভিতে লাইভ দেখানো হচ্ছে। আবার একটা হাসির শব্দ শোনা যাচ্ছে, তবে স্ক্রিনে কাউকে দেখা যাচ্ছে না। স্ক্রিনটা জাস্ট ডার্ক হয়ে আছে। টিভিতেও একই রকম হয়ে আছে, শুধু কেবল ভিদঘুটে হাসির শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। তারপর 1 2 3 কাউন্টডাউন করতে করতে 5 সেকেন্ড পর কারোর হাঁটার দৃশ্য দেখা যায়। একটা চেয়ার দেখতে পায় সবাই। সেই কেউ একজন সেই চেয়ারটাতে এসে বসলো। ক্যামেরার ফোকাস একটু একটু করে উপরের দিকে যেতে থাকে। মুখের কাছে আসতেই একটা হ্যাকার মাস্ক পরা কাউকে বসে থাকতে দেখা যায়। বুক থেকে জ্যাকেটের চেন খুলে ফেলা হয়। কালো গেঞ্জি পরা, আর উপরে লেখা অ্যানিমাস। সবাই চমকে ওঠে। অ্যানিমাস যদি এখানে থাকে তাহলে পুলিশ কাকে গুলি করে মারল? অট্টহাসি ভেসে ওঠে সবার কানে। অ্যানিমাস হাসতে হাসতে বলে, হ্যালো পুলক সাহেব, তোর আর তোর প্ল্যান কাজে লাগলো না। ভোর 1000 কোটি টাকা এখন আমার কাছে। কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটাও খুঁজে বের করতে পারবি না। গুড বাই গাইস, আবার দেখা হবে কোনো একদিন। অ্যানিমাস স্ক্রিনের থেকে চলে যায়। লাইভ বন্ধ হয়ে গেল। জাহিদ অ্যানিমাসের লাশকে সরাতেই দেখতে পাই এটা একটা পুতুল। তাহলে এটা ছিল অ্যানিমাসের মাস্টার প্ল্যান। আয়াস সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচে। অ্যানিমাস বেঁচে আছে, তাহলে সব কিছু ঠিক আছে। এবার নতুন কিছু হবে। রাজ আগের সেই রেস্টুরেন্ট মালিককে থানা থেকে নিয়ে আসে। রাজ গাড়িতে বসে আছে। রাজীব এসে রাজের গাড়িতে এসে বসল। রাজীব বয়সে রাজের থেকে কিছুটা বড়। রাজীব রাজকে জানে না। কারাগার থেকে বের হওয়ার সময় গেট থেকে জানানো হয়েছে বাইরে গিয়ে দেখবে একটা কালো রঙের গাড়ি দাঁড়ানো। সোজা সেই গাড়ির ভেতরে চলে যাবে। রাজীব ঠিক তাই করে। বাইরে এসে দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। রাজীব সোজা গিয়ে সেই গাড়ির দরজা খোলে। রাজকে বসে থাকতে দেখে সে। রাজ ইশারায় গাড়িতে উঠতে বলল। রাজীব গাড়িতে উঠে বসে। নিশিকে চেনো তুমি? নিশি মানে ওই চেয়ারম্যান নিশি? হ্যাঁ, ওই নিশি। হ্যাঁ, কেন চিনবো না? ওটাকে সুযোগ পেলে বোঝাবো আমি কি করতে পারি। বেটির অনেক দেমাগ, এক ঝটকাতে ওর দেমাগ আমি কমিয়ে দেব। গুড, এই জন্যই তো তোমাকে ছাড়ানো। আমি তোমাকে যা যা বলবো তাই করবে। গাড়ি থেকে নামার পর তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। মানে আপনি আমাকে ছাড়িয়েছেন নিজের জন্য? নিশিকে রাস্তা থেকে সরাতে হবে, সেটা তুমি চাও। সরি, নিশিকে রাস্তা থেকে সরাতে হবে, যেটা তুমিও চাও, আমিও চাই। তাই তোমাকে ঘাড়ানো হয়েছে। আমি কে আর তোমাকে আর পুলিশ ধরবে না এমনটা ভাবা বন্ধ করো। আমার কাজ না হলে তোমাকে পুলিশ আবার ধরবে। ভাই নিশিকে পথ থেকে সরাও, তাকে বেইজ্জতি করো, তার উপর খবর আছে নজর রাখো।
সে কি কি করে সেগুলো আমাকে জানাবে। ওকে, এগুলো করলে আমি আর জেলে যাব না তো আর, তাই না? তাছাড়া আমার কাছে টাকা নেই, কিভাবে থাকবো? তোমাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই কাজের জন্য। আমি চাইলে অন্য লোক রাখতে পারতাম, কিন্তু তোমাকে কেন রাখছি জানো? তোমাকে বলা যাবে না, নিজেই বুঝতে পারবে। নামো এখন, সামনে নিশীথের আড্ডার জায়গা। রাজীবকে নামিয়ে দেয় রাজ, তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয় বারান্দায় এসে ফুল গাছে পানি দিচ্ছে। হঠাৎ রাস্তায় পাশের চায়ের দোকানে কয়েকজনকে বসে থাকতে দেখে নিলয়। লোকগুলো চেনা, নিশি, জিশান, মারিয়া আর বাদল বসে আছে। নিলয় ওদেরকে দেখেই অবাক হয়, ওরা এখানে কি করছে? নিশি তাকায় উপরের দিকে, নিলয়কে দেখে বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে। দুজনার চোখে চোখ পড়তেই নিশি হাত ইশারায় হ্যালো বলে। নিলয় তাড়াতাড়ি বারান্দা থেকে ভেতরে আসলো। অর্ক ঘুমোচ্ছে। অর্ক ওঠার আগে নিশিকে বিদায় করতে হবে এখান থেকে, না হলে সমস্যা আছে। তাড়াতাড়ি নিলয় নিচে চলে আসে, সোজা চায়ের দোকানে এসে নিশির সামনে দাঁড়ায়। জিশান বলে, ওরে বাপরে, তোরা দেখলি আগের দিনে কি হতো? নায়ক নায়িকার বাড়ির সামনে ঘুরঘুর করত, নায়ক নায়িকার পিছু নিত, নায়ক নায়িকার নাম্বারে কল করে বিরক্ত করত। কিন্তু এখানে দেখ, সব কিছু উল্টো। আমাদের নায়িকা তো তার নায়কের জন্য সোজা আমাদের টেনে নিয়ে চলে এসেছে। আর নায়কেরও কি টান রে, দেখ সোজা 4 তলা থেকে নিচে চলে এসেছে। উফ, কি প্রেম, কি ভালোবাসা! ওয়াও, এদের ভালোবাসা দেখে আমি শিহরিত। আই এম মিসিং তিন্নি। জিসান চুপ। আপনি এখানে? এদিকে আসছিলাম একটা কাজে, আপনাকে দেখছিলাম গাছে পানি দিতে, তাই দাঁড়িয়েছি। আচ্ছা, সামনের দিকে চলেন, হেঁটে কথা বলি। নিলয়ের কথা শুনে নিশি অবাক। যে ছেলে চুপচাপ থাকে সে নাকি বলে সামনে হাঁটতে হাঁটতে কথা বলবে। নিশি আর নিলয় আগে আগে হাঁটছে, পিছনে জিশানেরা আসছে। নিলয় বলে, এবার বলুন সত্যি সত্যি, কেন এসেছেন এখানে? ওই যে তখন বললাম, আবার কি? আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। হ্যাঁ, বললাম মিথ্যা, সত্যিটাও বলবো না, তাতে কি হয়েছে? না, কিছু না। কিন্তু যতটুকু মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে গুরুত্ব পেতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ করি, কিন্তু আপনাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কেন এমন হলো? পাল্টা প্রশ্ন না করে ঠিকভাবে কথা বলুন। আমার তো মনে হচ্ছিল আপনি আমাকে পছন্দ করেন, তাই না? কেন? আপনি কি সিঙ্গেল না? আমার কোনো মেয়ে বন্ধু নেই। তাহলে আপনার ফ্যামিলি কি গরিব? না, এমনটাও না, কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন না সেটা সমস্যা হতে যাচ্ছে। আপনি আরও ভাবুন, আর বাড়ির সামনে আসবেন না, মানুষজন কি বলবে? কেউ কিছুই বলবে না। আর শুনুন, কালকে কিন্তু 25শে ডিসেম্বর, মনে থাকে যেন। আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, চলে আসবেন। নিশি আর দাঁড়ায় না সেখানে, জিশানদের ডেকে সেখান থেকে চলে যায়। নিলয় নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজকে পড়াতে যেতে হবে ওর। নিলয় সেখান থেকে চলে আসে। গণমাধ্যমের সামনে রাষ্ট্রপতি তথ্য প্রতিমন্ত্রী বসে আছে। টিভিতে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে। সাদিক নামের সাংবাদিক প্রশ্ন করল, আচ্ছা স্যার, এতগুলো টাকা হ্যাক করে আপনাদের থেকে এনিমাস নিয়ে গেল, আপনারা চুপ কেন? মিডিয়ার সামনে কেন এসে এসব নিয়ে কথা বলছেন না? তবে কি আপনারা জানতেন এটা হবে? সাদিকের প্রশ্ন শুনে দুজনেই চুপ হয়ে গেছে। বড় বড় অফিসেরা এখানে রয়েছে, কি বলবে বুঝতে পারছে না। তাদের অ্যাকাউন্ট অনেকগুলো, আর সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ছে। কিন্তু এত টাকা ওদের অ্যাকাউন্টে কি করছে? কিভাবে এলো এত টাকা? আর কেনই বা তারা চুপ? নাজিম প্রশ্ন করলো, আপনারা উত্তর দিন। তবে কি আমরা ধরে নেব যে আপনাদের মতো মন্ত্রীরা আমাদের মতো জনগণের টাকা হাতিয়ে ঘুষ বা 2 নাম্বারি করে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে বড়লোক হয়েছে? যদি না হয় তাহলে এই হিসাব আমাদেরকে দেন। কেন হাজার হাজার কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টেই আছে? কোথায় থেকে এলো এত টাকা?
সাংবাদিকদের একের পর এক প্রশ্নে দুইজন দেশের বড় মন্ত্রীরা একদম চুপ হয়ে গেছে। আগে সাংবাদিকেরা এতটা প্রশ্ন করার সাহস পেত না, কিন্তু এখন ওদের পেছনে অ্যানিমাস আছে, আর অ্যানিমাসের দ্বারাই সবই এখন সঠিক তথ্য প্রচার করতে শুরু করেছে। এখন খারাপ লোকেরা কোথায় যাবে? রাষ্ট্রপতি ফারহাদ বলে, দেখুন, বিষয়টা এমন না। আমাদের অ্যাকাউন্টে যা টাকা আছে সেগুলো সরকারি কাজের জন্যই, জনগণের সেবার খাতেই লাগে, কিন্তু এগুলো সরকারি অ্যাকাউন্টে থাকা প্রয়োজন না। আর যতটুকু খোঁজ জানা গিয়েছে, আপনাদের অ্যাকাউন্টে সে সমস্ত ব্যাংকে করা, যে সমস্ত ব্যাংকগুলো কালো টাকা রাখার কাজে ব্যবহৃত হয়। এনিমাস আপনাদের সব অ্যাকাউন্টের খবর কিভাবে রাখে? আর কত অ্যাকাউন্টের মালিক আপনারা? সব কিছুর হিসাব এখনই দেন। পুরো দেশ এখন তোলপাড়। অ্যানিমাস সবার মুখোশ খুলে দিতে শুরু করেছে। দেশের সব মন্ত্রীরা এখন ভয়ে আছে। খালি মন্ত্রীরা না, দেশের যারা বড় বড় পর্যায়ে আছে তারাও ভয়ে আছে। এখন ওদের কি হবে? মন্ত্রীদের গার্ড এসে সাংবাদিকদের সরিয়ে দেয়, কারণ এই টাকার হিসেব তাদের কাছেও নেই। এই টাকা বাইরের দেশেও পাঠাতে পারছে না। অ্যানিমাস সবকিছুর অ্যাক্সেস রেখে দিয়েছে। 100 কোটি টাকার অ্যাকাউন্ট যাদের আছে তারা কোনো প্রকার ইললিগাল ওয়েতে টাকা ওঠাতে পারছে না। নিলয় পড়াতে আসলো। জেরিনের সামনে বসে আছে। জেরিন তাকে অনেকগুলো মেসেজ করেছে। নিলয় একটারও রিপ্লাই করেনি। জেরিনের সামনে বসতেই জেরিন প্রশ্ন করলো, টিচার, আপনি কেন মেসেজ সিন করেননি? কতগুলো মেসেজ করেছি জানেন? ফোনের কাছে তেমন থাকি না, ফোন আমার লাগে না তাই। তাই বলে আমার মেসেজও দেখবেন না? কত মেসেজ করেছি জানেন? ধুর, আপনি কেমন যেন। কেমন? উপপাদ্যের মতোই বিরক্তকর। আচ্ছা, এখন সেই উপপায়দা করো। জেরিন রেগে গেছে। জেরিন নিলয়কে পছন্দ করে, কিন্তু স্টুডেন্ট হয়ে কি আর জেরিন এসব বলতে পারে? কিছু সময় অঙ্ক করার পর জেরিন প্রশ্ন করলো, টিচার, আমাকে কেমন লাগছে? সুন্দর। না, মানে আমাকে আপনার কেমন লাগে? আপনার কাছে আমি কেমন? ভালো। আরে, বোঝাতে চাচ্ছি আমাকে পছন্দ করার মতো কি কিছু দেখেন না? মানে আমাকে আপনার পছন্দ হয়? হ্যাঁ হয়, ভালো মতো অঙ্ক করে দাও, পছন্দ তো হবেই। উফ, আমার দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকিয়ে বলুন আমি দেখতে কেমন? সুন্দর। খালি সুন্দর? অনেক সুন্দর। তাহলে আমাকে পছন্দ করেন? চুপ, অঙ্ক করো, বাজে বকো না। জেরিন চুপচাপ বসে আছে, অঙ্কও করছে না। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, আজকে থাক, অন্যদিন এসে এখানে থেকে পড়াবো। নিলয় বের হতে যাবে, তখনই জেরিন বলে, কালকে আসবেন, আপনার দাওয়াত রইল। নিলয় না তাকিয়ে চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে জেহান সাহেব বসে আছেন। নিলয়কে দেখেই ডাকলেন। নিলয়কে বলে, কি ব্যাপার, তোমাকে আজ মুড অফ মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে তো। আচ্ছা, কালকে সন্ধ্যায় আসবে, আমাদের তো অনেক বড় উৎসব হবে বাড়িতে। জানো তো, এই এলাকার সবচেয়ে বড় পরিবার, বড় বাড়ি হলো আমাদের। এখানে আমাদের সব কিছুর অনুষ্ঠান হয়। আরও পুরো উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নই তো আমাদের জন্য। তোমাদের ওই ধোপাপাড়া থেকেও লোক আসবে, তুমিও এসো। আচ্ছা স্যার, আসবো, এখন যাই। আর শোনো, জেরিন নাকি ক্লাসে এখন ভালো পড়াশোনা করেছে, তুমি যেন পড়ানো বাদ দিবে না। ঠিক আছে স্যার। নিলয় বের হয়ে আসে। আজকে নিশিকে দেখতে পায় না। নিলয় দ্রুত চলে যায় সেখান থেকে। বাড়ির সামনে কোনো একজনকে দেখতে পায় ঘুরঘুর করতে। লোকটা হলো রাজীব, কিন্তু নিলয় রাজীবকে চেনে না। নিলয় বাড়ি থেকে বের হয়েই হাঁটা ধরল। রাজীব আসে পাশে। নিলয়কে বলে, এই যে ভাইয়া, শুনবেন? হ্যাঁ বলুন। এটা না চেয়ারম্যানের বাসা? আপনি কি চেয়ারম্যানের পরিচিত? না, জেহান স্যারের পরিচিত। ও, কি করেন আপনি? চেয়ারম্যানের বোনকে পড়াই।
রাজীব আর কোনো কথা বলল না। সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। নিলয় রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় আর অর্ক বসে আছে। অর্ক কম্পিউটারের সামনে বসে আছে আর নিলয় ওয়াশরুম থেকে এসে বিছানায় বসল। অর্ককে কম্পিউটারে বসে থাকতে দেখে নিলয় বলে, ওই তোকে না বলেছি আমার কম্পিউটার ধরবি না, রেডি হয়ে নে, এক জায়গাতে যেতে হবে। কোথায়? আমি যাকে পড়াই তাদের বাসায়, ইনভাইট আছে, পাঞ্জাবি পড়। আচ্ছা ঠিক আছে। আর শোনো, 5 জনের ডিটেলস ফাইল রেডি। কি করব? ওটা আলমারির ভিতরে রেখে দে, কেউ যেন খুঁজে না পায়। ঠিক আছে। কিছু সময় পর ওরা দুজন রেডি হয়ে নেয়। নিলয় মেজেন্টা কালারের একটা পাঞ্জাবি পরে আর অর্ক পরে কালো রঙের একটা পাঞ্জাবি। দুজনে অটোতে করে জেহানদের বাড়ির সামনে আসলো। বাড়ির পাশে যে বড় মাঠ ছিল, সেই মাঠের এক প্রান্তে একটি গির্জা, আর সেই মাঠেই হচ্ছে খ্রিস্টানদের সবচাইতে বড় উৎসব বড়দিন। নিলয় আর অর্ক মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ জিশান আসলো নিলয়ের সামনে। নিলয় ব্রো, আমাদের সাথে চলুন। কোথায়? ভয় নেই, আপনার শখের ছেলেটা আমাদের সাথে থাকবে, ঘুরবে, চলুন। জিশানের সাথে নিলয় যেতে থাকে। গির্জার পেছনে একটি সুন্দর জায়গা, এখানে ভিআইপিদের জন্য বসার জায়গা। নিলয়কে সেখানে দিয়ে জিশান চলে যায়। নিলয় চারপাশে দেখতে থাকে। ফুল, রঙিন কাগজ, বেলুন দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। সামনে অনুষ্ঠানও হচ্ছে। নিলয় চারপাশ দেখতে দেখতে একটা জায়গাতে এসে থামে। তখনই কে যেন ওর হাত ধরে একটা রুমে নিয়ে যায়। রুমের ভেতরে অনেকগুলো ফুল রাখা। নিশিকে দেখতে পায় নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিশি আজকে শাড়ি পরেছে, লাল একটি শাড়ি পরা, চুলগুলো খোলা। খোলা চুলে দ্বিতীয়বার দেখলো নিলয় নিশিকে। নিশিকে যথেষ্ট সুন্দরী লাগছে। নিলয়কে বলে, টিচার, আমাকে দেখতে কেমন লাগছে বলেন তো? নিলয় কথা বলতে পারে না। বুকের ভিতরটা কেমন কেঁপে উঠছে বারবার। নিশিকে এতটাই সুন্দরী লাগছে যে নিলয় চোখই সরাতে পারছে না নিশির দিক থেকে। নিলয়ের দৃষ্টি বুঝে নিশি হাসতে থাকে। কি সুন্দর হাসি! সৃষ্টিকর্তা যেন নারীদেরকে সব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। নিশি তার বড় প্রমাণ। নিলয় চোখ সরাতেই পারছে না নিশিকে এতটা সুন্দর লাগছে বলে। পলকহীন চাউনি দিয়ে চেয়ে আছে নিলয়। নিশি নিলয়ের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার টিচার সাহেব, কি দেখছেন এভাবে? আপনাকে, আপনি যে এতটা সুন্দর কখনো ভাবিনি। আবার বলেন, পছন্দ হয় আমাকে? আচ্ছা শোনেন, আপনাকে আমি অ্যাক্সিডেন্টের আগে থেকেই পছন্দ করি। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কোনো কিছুই না জেনে ভালোবাসতে শুরু করি। সেদিন আমার লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করেছিল। সেদিনের পর থেকেই আপনাকে নিয়ে ভাবতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একটা আলাদা ভালো লাগা চলে আসে আমার মনে। তারপর তো অ্যাক্সিডেন্ট, আপনি দেবদূতের হয়ে এসে আমাকে বাঁচালেন। আপনাকে অপছন্দের কোনো কারণ দেখি না। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আর আমার মনে হয় আমার ভালোবাসা গ্রহণ করার মতো যথেষ্ট কারণ আছে। পেরিয়ে দেওয়ার কিছুই দেখি না। এখন বলেন, আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বলছি না এখনই সব একসেপ্ট করতে হবে, আমি বলছি ভাবুন, ভেবে তারপর অ্যান্সার জানাবেন। কিন্তু আশা করি অ্যান্সারটা যেন হ্যাঁ হয়। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নিলয়ের পানি গড়িয়ে পড়ছে। নিশি নিলয়ের হাত ধরল। ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে নিশির খারাপ লাগে। নিশি বলে, আচ্ছা কান্না করবেন না, আমাকে গ্রহণ করতে হবে এমন না, সমস্যা নেই, আমি নিজেকে মানিয়ে নেব। নিশিকে পুরো কথা বলতে দেয় না নিলয়। নিশিকে সে জড়িয়ে ধরে শক্ত করে। নিশিকে জড়িয়ে ধরে নিলয় আস্তে গলায় বলে, আমিও আপনাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই, যেদিন থেকে আপনার সাথে আমার ধাক্কা লাগে। কিন্তু আপনাকে ভালোবাসা যাবে, কিন্তু আপনি আমার হবে না। নিশি অবাক হয়। নিলয় নিশিকে জড়িয়ে ধরে। নিশি অবাক হয়ে থাকে। এই প্রথম কোনো ছেলে তাকে জড়িয়ে ধরেছে। ভিতর থেকে বারবার কেঁপে উঠছে নিশি। নিশি যেন হকচকিয়ে গিয়েছে। নিলয় নিশিকে ছেড়ে দেয়।
নিশির মুখে 2 হাত রাখে। নিশির চোখের দিকে তাকিয়ে বলল, নিশি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ, তুমি আমার জন্য নিষিদ্ধ। মানে কেন? এটা কেন বলছো তুমি? বলছি তার কারণ আছে। আমি কি দেখতে খারাপ? না। আমি কি এমনিতে অনেক খারাপ? না তো। তোমার কি রাজনীতি পছন্দ না? আমি কি রাজনীতি ছেড়ে দেব? না, এসব কিছু না। তাহলে কি? ওহ, বুঝতে পেরেছি। আমার ছোট বোনকে পড়াও, আমার বাবা তোমাকে বকা দেবে, এইসব? না, এটাও না। তাহলে কেন আমি তোমার জন্য নিষিদ্ধ? কেন আমরা একে অপরের সাথে আবদ্ধ হতে পারি না? কিসের বাধা? নিশির কথা শুনে নিলয় কিছু বলল না। নিশির হাত ধরল নিলয়। নিচের দিকে তাকিয়ে থেকে নিশির হাত ছেড়ে দেয় সে। কিছুটা দূরে সরে এসে নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কারণ আমি মুসলিম, তোমাকে ভালোবাসা আগে জানতাম না, তুমি খ্রিস্টান। আমার তোমার ধর্ম আলাদা। নিলয়ের কথা শুনে নিশি অবাক। এত বড় একটা কথা নিশি শুনবে কখনো কল্পনাও করেনি। ওর আঙ্কেল যদি জানে নিশি কোনো মুসলিম ছেলের সাথে রিলেশনে আছে, নিশির অবস্থা যেমনই হোক সেই ছেলের অবস্থা কি হবে সেটা ভেবেই নিশি বড় একটা ঢোক গিলল। নিশির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নির্বাক চাহনিতে তাকিয়ে থাকে নিশি নিলয়ের দিকে। নিলয়ের কান্নার মানে এখন নিনি বুঝতে পারছে। নিলয় আরো বলে, তুমি হয়তো ভেবেছিলে আমি খ্রিস্টান। তোমার বাবা ঠিকই বলেছে, এই উপজেলাতে মুসলিমদের সংখ্যা হাতে গোনা কয়েকটা, কেবল এমপির পরিবারই আছে, আর সবাই খ্রিস্টান। আমার নাম আবির হাসান নিলয়, আমি মুসলিম, আর তুমি খ্রিস্টান। কিন্তু তোমার নাম নিশি হওয়াতে ভেবেছিলাম তুমিও মুসলিম। এমনকি আজকের দিনও আগেও জানতাম না যে তোমরা খ্রিস্টান। আমাকে মাফ করে দিও নিশি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ। কিন্তু আমি জানতাম তুমি খ্রিস্টান, আর নিশি হলো আমার ডাকনাম। আমার পুরো নাম এলিনা ডিকোস্টা নিশি। আমার বাবার নাম জনসন ডিকোস্টা জোহান। কখনো কি নামটাও জানতে না? আঙ্কেলের নাম মার্কেস ডিকোস্টা আয়াস, ওনার নামটাও কি পুরোটা জানতে না? আমরা হলাম ডিকোস্টা ফ্যামিলি। নিশির কথায় নিলয় মাথা নাড়িয়ে না বলে। নিশি ধপ করে চেয়ারে বসে পড়ল। কি বলবে বুঝতে পারছে না এখন। মাথাটা যেন ঘুরছে নিশির। চারপাশটা কেমন যেন অনেক অসহ্য মনে হচ্ছে। সে এতদিনে কাউকে ভালোবাসলো না, কিন্তু শেষমেশ যখন ভালোবাসলো, একটা মুসলিম ছেলেকেই ভালোবাসলো। দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। নিলয় গিয়ে দরজা খুলে দিল। জিশান, বাদল, সৈকত, মারিয়া আর খুশি ভেতরে আসলো। নিলয় দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিশি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিশান বলে, নিশি আপু, নিলয়কে তুমি ভুলে যাও। আমরা জানতে পেরেছি যে সে মুসলিম। ওর ছোটো ভাইয়ের থেকে জানলাম। সে এতক্ষণ আমাদের সাথেই ছিল। আমরাও বুঝতে পারিনি নিলয় আসলে মুসলিম হবে। সরি আপু। তোরা তো মুসলিম, তোদের সাথে তো থাকলে সমস্যা হয় না, তাহলে নিলয়কে ভালোবাসতে কি হবে? আপু, কিন্তু আপু, এটা যদি আমার পরিবারের মানুষরা জানতে পারে কি হবে ভাবছো? নিশি আপু, প্লিজ নিলয়কে ভুলে যাও, সে তোমার জন্য না। আমি কিভাবে নিলয়কে ভুলবো? আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোরা চুপ কর, এখন সামনে থেকে যা তো, আমার কিছুই ভালো লাগছে না। ওরা আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে যায়। নিশির অনেক কান্না পাচ্ছে। যাকে সে ভালোবাসলো সেই অন্য ধর্মের। নিশি এখন কি করবে? গোপনে মন্ত্রীরা সবাই একসাথে হয়েছে। অ্যানিমাসকে যেভাবেই হোক ধরে ফেলবে। দেশের সব হ্যাকারদের দেখেছে ফরহাদ সাহেব। সব মিলিয়ে 30 জন হবে বড় বড় হ্যাকার। অ্যানিমাসের সবকিছুই তারা নষ্ট করে তাকে ধরার জন্য ফাঁদ পাতার প্ল্যান করে। রিফাত হলো এই হ্যাকারদের মধ্যে সব চাইতে সেরা। রিফাতকে ফরহাদ সাহেব ডাকেন। দেখো, অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি হলে দেশের সেরা একজন হ্যাকার। কারো কম্পিউটার বা মোবাইল, এমনকি সিসি ক্যামেরা হ্যাক করতে তোমার ফিশিংয়ের প্রয়োজন হয় না। একমাত্র তুমিই পারবে যে এই অ্যানিমাসকে থামাতে। তুমি একটা টিম বানাও, অ্যানিমাসকে অতি দ্রুত সামনে আনতে হবে। ঠিক আছে স্যার,
আমাদেরকে একটা সেট আপ রুম দরকার, আর সবসময় বিদ্যুৎ ও ইন্টারনেট সার্ভিস যেন অফ না থাকে। সব রকমের সুবিধা তোমাদের দেওয়া হবে, কাজ শুরু করে দাও। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি বেস্ট 20 জনের একটা টিম বানাবো, সবাই একসাথে হয়ে অ্যানিমাসকে ধরবই। ফারহাদ চলে আসে। রিফাতদেরকে একটা সেট আপ রুমে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো পিসি, ল্যাপটপ, কম্পিউটার সেট রাখা। রিফাত একটি কম্পিউটারের সামনে গিয়ে বসল। ডার্ক ওয়েবে প্রবেশ করে। সেখানে অ্যানিমাসের নেটওয়ার্ক খুঁজতে থাকে, কিন্তু রিফাত ব্যর্থ। অ্যানিমাসের নিয়ে কোনো সার্ভার নেই। রিফাত অবাক, এত বড় একজন হ্যাকার হয়ে তার কোনো নেটওয়ার্ক সার্ভারই নেই ডার্ক সাইডে। রিফাত একবার তার ভিপিএন চেক করল, কিন্তু ভিপিএন অ্যাপসে প্রবেশ করতেই তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটি সার্ভারে। সে দ্রুত ব্যাক আসার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। ভিপিএন অফও হয় না, তার মানে তার ভিপিএনটাই হ্যাক হয়েছে। বড় মনিটরে একটা মেসেজ আসে,